আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছি। আজকের এই ক্লাসে আমরা ইংলিশ গ্রামার 5 নাম্বার লেকচার পড়ব এবং আজকের এই বিষয়টা হবে রাইট ফর্ম অফ ভার্বস। সো আমরা অলরেডি পার্টস অফ স্পিচগুলো ভালোভাবে চিনেছি এবং কোথায় বসলে কী ধরনের হতে পারে সেটাও চিনেছি এবং ভার্বের আমরা একটা বিস্তারিত ক্লাসও নিয়ে ফেলেছি। সো আসলে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আসলে আলাদা করে শেখার মতো কিছু নাই, বাট তারপরেও এখানে আমরা বেশ কিছু ব্যতিক্রম যেগুলো আছে এবং যেগুলো মনে রাখতে হবে এবং এগুলো বারবার পরীক্ষাতে আসে, তো সেগুলো নিয়ে কথা বলবো। এবং আমরা এখানে যে কয়েকটা পড়ব ইনশাআল্লাহ এর মধ্যে যে কোনো পরীক্ষাতে আসবে। তো আপনাদের সাথে আছে আমি মুনতাসির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। সো আমরা চলে যাই আমাদের প্রথম নাম্বার যে রুলসটা সেখানে। সো আমরা একটু খেয়াল করি যে নিচের বাক্যগুলো একটু খেয়াল করি। আই অ্যান্ড হি ইজ প্রেজেন্ট অথবা আর প্রেজেন্ট। ব্রেড অ্যান্ড বাটার, এখানে কোন ধরনের হবে? ইজ আর কোনটা হবে? তারপরে হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার ইজ সোল্ড অথবা ইজ মাই ব্রেকফাস্ট। সো এই যে এরকম কিছু কিছু আমরা কনফিউশনে পড়ি, কোথায় ইজ হবে কোথায় আর হবে এবং এগুলো কখন কি ব্যবহৃত হবে সেটা অনুযায়ী কিন্তু আমরা আমাদের বাক্যটা গঠন করতে পারি। এবং 4 নম্বর বাক্যটা একটু খেয়াল করে, যদি 4 নম্বর বাক্যে এখানে বলা হয়েছে আইদার হি অর আই অ্যাম ইজ আর প্রেজেন্ট, এখানে কোনটা হবে? অথবা নট অনলি বাট অলসো, বা নট দে এখানে একটা করা আছে, এটার মধ্যে কোনটা অ্যান্সার হবে সেটা আমাদের খুঁজে নিতে হবে, যে নট অনলি দে বাট অলসো হি ইজ প্রেজেন্ট। সো আমরা বাক্যগুলো যদি একটু ভালোভাবে সাজাতে পারি তাহলে আমরা 3 ক্যাটাগরির বাক্য পাবো। একটা হচ্ছে অ্যান্ড দ্বারা শুরু বাক্য, এবং 2 নাম্বার স্টেপে আমরা যদি দেখতে চাই তাহলে আমরা কিছু কিছু ওয়ার্ড পাবো বা কিছু কিছু অংশ পাবো যেগুলো দেখলে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের ফার্স্ট যে সাবজেক্টটা সেটা দিয়ে অ্যান্সার করতে হবে, সেটা ধরে করতে হবে। এবং মাঝে মাঝে আমরা কিছু কিছু ওয়ার্ড পাবো যে ওয়ার্ডগুলো দেখলে আমরা সেকেন্ড যে ওয়ার্ডটা থাকবে বা সেকেন্ড যে সাবজেক্টটা থাকবে সেটা ধরে আমাদের অ্যান্সার করতে হবে। এখন কী কী থাকলে সেগুলো করতে হবে এগুলো আমাদের একটু মুখস্থ করে নিতে হবে। যেমন দেখো, আমরা প্রথম যে স্টেপের কথা বললাম, প্রথম স্টেপটাতে অ্যান্ড দ্বারা বাক্যটা যুক্ত থাকবে এবং অ্যান্ড দ্বারা যুক্ত থাকলেও ঘটনা হবে দুইটা, কোথাও কোথাও ভার্বটা হবে প্লুরাল এবং কোথাও কোথাও হবে সিঙ্গুলার। এখন দেখো, সিঙ্গুলার যে জিনিসটা তার জন্য সিঙ্গুলার ভার্ব, আর যে জিনিসটা প্লুরাল তার জন্য প্লুরাল ভার্ব। এটা তো একদম সহজ একটা কনসেপ্ট। তাহলে সিঙ্গুলার যে আইডিয়াটা দিবে, ধরো যে তুমি রুটি, ব্রেড অ্যান্ড বাটার, ওকে, সো ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। তো তুমি ব্রেড অ্যান্ড বাটার একসাথে খাও, সিঙ্গুলার আইডিয়া। বাট তুমি যখন বলবা যে ব্রেড অ্যান্ড বাটার আর সোল্ড ইন ডিফারেন্ট প্রাইস, অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন প্রাইসে বিক্রি হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটাতে আর সিঙ্গেল আইডিয়া দেয় না, তখন এটাকে প্লুরাল ধরা হয়। সো যখন এরকম প্লুরাল হবে তাহলে সে ভার্বটা হবে প্লুরাল, আর যখন এরকম সিঙ্গুলার আইডিয়া দিবে, একক কোনো আইডিয়া দিবে, সেটা হতে পারে একক আইডিয়া, একক বস্তু, হতে পারে একক বস্তু, ব্যক্তি। সো এইরকম যখন হবে তখন কিন্তু সেটা আর হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হবে না, তখন সিঙ্গুলার হবে। যেমন ধরো দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি। সো দ্য হেডমাস্টার আমরা যদি একটু লিখি এখানে তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য, তারপর ধরো ডট ইজ অর আর প্রেজেন্ট, এবং আমি যদি বলি দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, তখন ইজ অথবা আর কোনটা হবে এটা। এখন দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, অর্থাৎ যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, তার মানে দুইটা মিলে একটা সিঙ্গেল একটা আইডিয়া দিচ্ছে, তাহলে তখন সিঙ্গেল আইডিয়া দিলে সিঙ্গুলার ভার্ব হবে, ইজ হবে। আবার দেখো, দ্য হেডমাস্টার দ্য সেক্রেটারি, অর্থাৎ দ্য কিন্তু দুইটা, তার মানে ব্যক্তিও দুইজন আলাদা, সেই ক্ষেত্রে প্লুরাল আইডিয়া দিচ্ছে, তখন ভার্বটা হবে প্লুরাল। আশা করি এটা বুঝতে পারছি আমরা। তাহলে দেখো সিঙ্গুলার আইডিয়া কি এবং প্লুরাল আইডিয়া কি সেটা বোঝা গেল। এখন দেখো নিচের বাক্য উদাহরণটি খেয়াল করো, আই অ্যান্ড হি। সো আমি এবং সে, অ্যান্ড দ্বারা হলেও দুইটা কি সিঙ্গুলার কোনো ব্যক্তি বোঝাচ্ছে না, তাহলে এখানে কি হবে? আর। ব্রেড অ্যান্ড বাটার সোল্ড ইন ডিফারেন্ট প্রাইস, সো দুইটা ভিন্ন
মূল্যে বিক্রিত হয়, তার মানে এখানে কি হবে, আর হবে। বাট ব্রেড অ্যান্ড বাটার মাই ফেভারিট ব্রেকফাস্ট, অর্থাৎ একসাথে খাই, তাহলে এখানে কি হবে, ইজ হবে। আশা করি আমাদের প্রথম যে টপিকটা ছিল সেটা আমরা বুঝতে পারছি। এবার আসি হচ্ছে সেকেন্ড কন্ডিশনে। এটা ছিল 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা ধরো হচ্ছে 3 নাম্বার। আমরা 1 নাম্বার শেষ করে ফেলেছি, এবার 2 নাম্বারে আসি। এমন কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো থাকলে ফার্স্ট যে সাবজেক্ট সেটা অনুযায়ী আমাদের অ্যান্সার করতে হবে। তো সেই ওয়ার্ডগুলো কি কি, অ্যাজ লং অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যান্ড নট, ইন অ্যাডিশন টু। তো মনে রাখবো কোনটা কোনটা ভাইয়া, আমরা একটু স্টার মার্ক করে দিই, তাহলে সেগুলো মনে রাখতে সুবিধা হবে। অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, এই দুইটা বিশেষ করে ইম্পর্টেন্ট, বাকিগুলো মনে রাখবো, বাট এই দুইটা হচ্ছে বিশেষভাবে মনে রাখবো। সো তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ, যেমন হচ্ছে যে যদি ধরো আমি বলি যে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী অ্যান্সার করতে হয়, যদি উদাহরণটা একটু এখানে নিয়ে আসি, ধরো হচ্ছে রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ অথবা আর প্রেজেন্ট। দেখো এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, সো আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী অ্যান্সার করতে হয়, সেকেন্ড যে সাবজেক্টটা আছে হিজ ফ্রেন্ডস, এটা দিয়ে অ্যান্সার করতে হবে না। সো মনে হতে পারে তাহলে রহিম আর হিজ ফ্রেন্ডস আছে, তার মানে এখানে কিন্তু আর হবে, কিন্তু না, এখানে আর হবে না, কারণ আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী যেটা ফার্স্টে থাকবে সেটা অনুযায়ী অ্যান্সার করতে হবে। সো রহিম যেহেতু সিঙ্গুলার, সো অ্যান্সারটা হবে ইজ। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। সো এখানে অ্যাজ ওয়েল অ্যাজ হতে পারতো, অ্যালং উইথ হতে পারতো, টুগেদার উইথ হতে পারতো, অ্যান্ড নট হতে পারতো, ইন অ্যাডিশন টু হতে পারতো, অনেক কিছু হতে পারতো। তাহলে এবার দেখো যে আচ্ছা ঠিক আছে, যে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী অ্যান্সার করতে হয়, তাহলে ভাইয়া সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী অ্যান্সার করতে হবে, এরকম কি থাকতে পারে, এই যে আইদার অর, নাইদার নর, অর ডট ডট অর, ডট ডট অর, এরকম যদি থাকে, তারপরে হচ্ছে নট বাট। আমরা যদি একটু উদাহরণ খেয়াল করি, যে আইদার রহিম অর হিজ ফ্রেন্ডস ইজ অথবা আর প্রেজেন্ট। সো এই ক্ষেত্রটাতে তাহলে কী হবে বলো তো, রহিম দিয়ে করতে হবে অ্যান্সার নাকি হিজ ফ্রেন্ডস দিয়ে করতে হবে? দেখো আইদার অর থাকলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী অ্যান্সার করতে হয়, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী না, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে যেহেতু হিজ ফ্রেন্ডস একটা প্লুরাল, সো অ্যান্সারটা হবে কি, আর। আশা করি ভাইয়া কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, আমাদের কাজ কী হবে, এই ক্লাসটা করার পর আমরা যে কোনো একটা প্র্যাকটিস বুক থেকে এগুলো প্র্যাকটিসটা করে নিব। দেখো নট অনলি দে বাট অলসো হি, তাহলে দেখো নট অনলি দে, নট অনলি দে বাট অলসো হি, বাট এখানে নট অনলি বাট অলসো থাকলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড সাবজেক্ট কোনটা, হি, তাহলে অ্যান্সার কী হবে, ইজ নাকি আর, ইজ দিয়ে করতে হবে। তারপর দেখো আইদার অর, আইদার হি অর আই, এখানে সাবজেক্ট কোনটা, হি এবং হচ্ছে আই, বাট আইদার অর নাইদার নট থাকলে কোনটা দিয়ে করতে হয়, ফার্স্ট সাবজেক্ট নাকি সেকেন্ড সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট দিয়ে, তার মানে আই এর কারণে কী হবে, এখানে অ্যান্সার হবে অ্যাম। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এবার আমরা চলে যাই আমাদের 2 নাম্বার রুলসে। 2 নাম্বার রুলসটা খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো হচ্ছে পরীক্ষাতে আসে। যেমন ধরো যে আমরা বলি যে ইজ বয় আর ইজ গার্ল, তারপরে সিঙ্গুলার ভার্ব হবে না প্লুরাল হচ্ছে ভার্ব হবে। সো এখানে অ্যান্ড থাকুক আর যাই থাকুক, তুমি যখনই বাক্যে এরকম ইজ পাবা, কী পাবা ভাইয়া, ইজ। যেমন হচ্ছে যে ইজ বয় হ্যাজ, আমি যদি বলি এরকম যে ইজ বয় অ্যান্ড ইজ গার্ল, তারপরেও হ্যাজ, মানে এগুলোর পরে সবসময় হচ্ছে সিঙ্গুলারই হবে। ওকে, তাহলে ইজ বা এভরি থাকলে এরপরে কি হচ্ছে ভাইয়া, সবসময় ইজ বা এভরি থাকলে এরপরে কিন্তু হচ্ছে সিঙ্গুলার হচ্ছে। তারপরে ধরো ইজ অফ দেম, সো ইজ অফ দেম, আর নাকি ইজ, তারপরে কিন্তু ইজি হবে, কারণ ইজ থাকলে তুমি কোনো কথা নেই ভাইয়া,
প্রাথমিকভাবে তুমি সেটাকে হচ্ছে সিঙ্গুলার একটা অর্থ দিবে, সিঙ্গুলার অর্থ দেওয়ার কারণে তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। দেখো এখানে বলছে ইস অফ দ্য বয় ইস অফ দ্য গার্ল, তাহলে এখানে কি হবে, ওয়াজ নাকি ওয়ার, ওয়াজ। দে ইস আর গিভিং 20 টাকা। এখন এখানে দেখো এই দের কারণে হচ্ছে আর হচ্ছে, নট ইসের কারণে কিন্তু আর হচ্ছে না, ইসের কারণে হচ্ছে না, দের কারণে হচ্ছে এটা। এই বাক্যটা মনে রাখবা, একটু ডিফারেন্ট। ওকে, দুইটা বাক্য একটু খেয়াল করো, এটা পরীক্ষাতে বারবারই আসে এবং আমাদের যেন ভুল না হয়। টাইম অ্যান্ড টাইড নট ওয়েটস, এখানে ওয়েট দিতে হবে, ওয়েট ফর নান। অ্যান্ড হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এগুলো আসলে প্রবাদ বাক্য, কেন কীভাবে হলো অন্তত লজিক ছাড়া এই দুইটা কোথায় এস হবে কোনটা এস হবে না মনে রাখতে হবে। কীভাবে মনে রাখবা, বারবার প্র্যাকটিস করে। এবার চলো আমরা দেখি হচ্ছে আমাদের 3 নাম্বার রুলস। 3 নাম্বার রুলস কোনগুলো দেখো, বাক্য খেয়াল করো। সাম অফ দ্য বয় ওয়াজ অথবা ওয়ার প্রেজেন্ট দেয়ার। না, এখানে বডি নিয়ে আসতে হবে আমাদের, হচ্ছে সামবডি। ওকে, সামবডি অথবা হতে পারতো সামওয়ান। সো এখানে ওয়াজ হবে না ওয়ার হবে। তো যখনই এরকম আমরা সাম, এনি, নো, এভরি এরকম কিছু কিছু ওয়ার্ড পাবো এবং এরপরে হচ্ছে বডি, ওয়ান, থিং এগুলো থাকবে, তারপরে ভার্বটা সর্বদা হচ্ছে কি হবে, সিঙ্গুলার হবে। এই জন্য এখানে কি হবে, ওয়াজ, সামবডি ওয়াজ, এনিওয়ান ইজ, তারপর নো ওয়ান ইজ, এভরিবডি ইজ। ওকে, সো তাহলে কি হবে, কি হচ্ছে ভাইয়া, আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট রুলসে। নেক্সট রুলটা একদমই সহজ, যে কিছু কিছু ওয়ার্ড আছে যারা অলরেডি জন্মগতভাবে সিঙ্গুলার, যেমন নিউজ, নিউজ, ওয়েজেস, ফিজিক্স, ম্যাথস, গ্যালোস, পলিটিক্স এগুলো হচ্ছে জন্মগতভাবেই সিঙ্গুলার। এগুলোর পরে এস থাকলে ওরা সিঙ্গুলার হয়। যেমন ধরো আমি যদি একটু নিচের বাক্যগুলো খেয়াল করি, যে স্ট্যাটিস্টিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। এখানে স্ট্যাটিস্টিক্স এটা বলতেছে একটা হচ্ছে সাবজেক্ট নাম, যেহেতু ফেভারিট সাবজেক্ট। ওকে, বাট পরের স্ট্যাটিস্টিক্স দেখো, এখানে বলছে স্ট্যাটিস্টিক্স শোজ দ্যাট 3 মিলিয়ন পিপল স্পিক বাংলা নাওয়াডেজ। সো এখানে কিন্তু এই স্ট্যাটিস্টিক্স বলতে বোঝাচ্ছে কোনো একটা উপাত্ত, কোনো একটা তথ্য, কোনো একটা ডাটা, সেটা। সো এই স্ট্যাটিস্টিক্স সবসময় যে পড়া অর্থ দেবে এরকম না, আমাদের বাক্য দেখে কিন্তু এটা হচ্ছে চিনে নিতে হবে। তারপরে রুলসটা খেয়াল করো, এই বাক্যটা হরহামেশা আমাদের পরীক্ষাতে আসে, অল আর প্রেজেন্ট নাকি অল ইজ প্রেজেন্ট, অল স্টুডেন্ট আর। তো আমরা যখনই এরকম অল পাবো তখন সেটা হচ্ছে অল থাকলে তো সবাই বোঝায়, এই জন্য এটা হচ্ছে প্লুরাল হবে। বাট এখানে অলটা কখনো কখনো প্রোনাউন হতে পারে, কখনো কখনো অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন দেখো অল আর প্রেজেন্ট, তো অল কী হিসেবে বসছে, এখানে সাবজেক্ট হিসেবে বসছে, রাইট। সো তাহলে প্রোনাউন এটা হবে, এটা হবে তাহলে কি প্রোনাউন। বাট পরের অলটা দেখো অল স্টুডেন্টস, এখানে সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, স্টুডেন্টসকে মডিফাই করছে কে, অল, তাহলে অলটা কি হবে এখানে ভাইয়া, অ্যাডজেক্টিভ হবে। ওকে, তারপর বাক করে খেয়াল করো, শি লস্ট হার অল। সো শি লস্ট হার, হারটা এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে অলটা কি হবে, নাউন হবে, তার সব কিছু হারিয়ে ফেলেছে। ওকে, শি ইজ অল অ্যালোন আফটার লসিং হার প্যারেন্টস, তো সে তার বাবা মাকে হারানোর পরে একদমই একা হয়ে গিয়েছে। তো অ্যালোনটাকে শি, সো শি সম্পর্কে যে তথ্য দেয়, অর্থাৎ যেটা নাউনকে মডিফাই করে সেটাই তো অ্যাডজেক্টিভ, তাই না, যেটা নাউন বা সাবজেক্টকে মডিফাই করে সেটাই অ্যাডজেক্টিভ। সো তাহলে এখানে অ্যালোনটা কি হবে, অ্যাডজেক্টিভ। বাট অল অ্যালোন, এখানে অ্যালোনকে কে মডিফাই করছে, অল, তাহলে অ্যালোনকে মডিফাই করছে যদি করে হচ্ছে অল, তাহলে এখানে অলটা কি হবে, যেটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে সেটা হলো অ্যাডভার্ব। আশা করি বিষয়টা ক্লিয়ার। আবার কিন্তু মাঝে মাঝে অলের সাথে সিঙ্গুলার ভার্বও থাকে, যেমন হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, তারপরে হচ্ছে অল ইজ ওয়েল, তারপরে দেখো অল অফ মাই, এখানে একটু খেয়াল করো, যে যদি আমরা বলি যে অল অফ মাই ফ্রেন্ডস
এখানে যেহেতু এস আছে যার কারণে এটা কি হবে আর হবে। আশা করি বিষয়টা হচ্ছে আমাদের ক্লিয়ার। দেখো আমরা কি পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি মিন করে যে আমাদের এই যে অল অফ মাই এরপরে ফ্রেন্ডস থাকলো নাকি ফ্রেন্ড থাকলো, যদি এরকম হতো যে ফ্রেন্ড থাকতো, বাট অলের পরে আসলেও এখানে প্রোনাউন সাবজেক্ট ভার্বের যে সাবজেক্ট আর হচ্ছে তোমার ভার্ব সাবজেক্ট আর হচ্ছে প্রোনাউনের যে ইয়েটা আছে আমাদের এখানে অ্যাগ্রিমেন্টটা, সেই ক্ষেত্রে কিন্তু এটা মডিফাই। সো অলের পরে তুমি ফ্রেন্ড দিতে পারবে না, এখানে ফ্রেন্ডসই দিতে হবে, এই জন্য এখানে হবে আর। বাট এরকম দেখো কিছু কিছু বাক্য আছে যাদের হচ্ছে হেড ওয়ার্ড নির্ভর করে। যেমন দেখো যদি আমরা এই বাক্যটি একটু খেয়াল করি যে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পোর কান্ট্রিজ ইজ অথবা আর ফাস্ট। সো দেখো এখানে সাবজেক্টটা কোনটা আসলে, দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পোর কান্ট্রিজ, তাহলে দ্য ডেভেলপমেন্ট এটা হচ্ছে হেড ওয়ার্ড, সেটা কি ফাস্ট হয়। এখন ডেভেলপমেন্টটা ফাস্ট হয়, কি ফাস্টটা ডেভেলপমেন্ট। সো ডেভেলপমেন্ট একটা সিঙ্গুলার কমন একটা সিঙ্গুলার সেন্স দিচ্ছে, সো এই জন্য এখানে অ্যান্সার কী হবে ইস। এখানে কান্ট্রিজ আছে, তুমি বলতে পারো কান্ট্রিজ দেখে আর দিবা, নো, এখানে মেইন যে থিম এটা হচ্ছে হেড ওয়ার্ডটা হচ্ছে দ্য ডেভেলপমেন্ট, এখানে কান্ট্রিজটা কোনো ফ্যাক্ট না। বাট এরকম কিছু আছে যাদের পরবর্তী ওয়ার্ড দিয়ে ভার্বটা নির্ধারিত হয়, সেটাকে বলে আমরা হচ্ছে এক্সট্রা ওয়ার্ড। সেগুলো কীরকম হতে পারে, নান, মেজরিটি, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, এগুলো থাকলে এদের পরবর্তীতে যে অংশটা থাকে সেটা অনুযায়ী আমাদের ভার্বটা নির্ধারিত হয়। কীরকম করে সেটা ভাইয়া একটু খেয়াল করো, যে দেখো নান অফ দ্য মেজরিটি অফ দ্য পিপল, মেজরিটি অফ দ্য পিপল, সো মেজরিটি অফ দ্য পিপল, তারপরে ইজ হবে নাকি আর হবে, যেহেতু পিপল, পিপলের পরে হচ্ছে আর। তারপরে 20% ম্যাঙ্গোস, এটা হচ্ছে পার্সেন্টেজ, তো পার্সেন্টেজ থাকলে আমরা বলছি পরবর্তী, ম্যাঙ্গোসের কারণে এখানে হ্যাভ হবে। তারপর 1/3, এখানে যেটাই থাকুক ওয়ার্কের কারণে এখানে হ্যাজ হবে। এরপর 1/3 অফ দ্য ওয়ার্কসের জন্য এখানে কি হবে, হ্যাভ হবে। অর্থাৎ আমাদের এখানে পার্সেন্টেজ কত থাকলো, তারপরে হচ্ছে ফ্র্যাকশন কত থাকলো, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে যে আমাদের পরবর্তী যে এক্সট্রা ওয়ার্ড বা পরবর্তী যে অংশ, যেমন হচ্ছে এখানে ওয়ার্ক, হ্যাভ, এগুলো অনুযায়ী আমাদের ভার্বটা নির্ধারিত হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। যেমন ধরো যদি আমি এখানে একটা বাক্যের কথা উল্লেখ করি, যদি এটা একটু আমরা ধরো প্র্যাকটিস করতেছি আমরা এটাকে, 90% of the building is অথবা আর। সো 90%-এর জন্য মনে হতে পারে যে অনেক পার্সেন্ট, তারপর আর দিবা, বাট না, এখানে যেহেতু বিল্ডিং আছে, বিল্ডিংয়ের জন্য এখানে কি হবে, ইজ হবে। আবার 3/5 অফ দ্য ম্যাঙ্গো, মানে একটা আমেরই 3/5/3 অংশ, তাহলে এখানে কি হবে, ইজ হবে। বাট যদি এরকম হতো যে 3/5 অফ দ্য ম্যাঙ্গোস, তাহলে কিন্তু তখন আর হতো। বিষয়টা ক্লিয়ার যে পরবর্তী এক্সট্রা ওয়ার্ড সেটা অনুযায়ী আমাদের ভার্বটা কিন্তু এখানে নির্ধারিত হচ্ছে। তো এটাও আমরা শেষ করলাম। দেখো অল অফ ইট, ডিপেন্ড নাকি ডিপেন্ডস, এখানে ইটের কারণে হবে কি ডিপেন্ডস। ওকে, সাম পিপল আর, এটা আমরা পারি, পিপলের কারণ হচ্ছে এখানে আর। $100, দেখো এখানে যদি ইউনিট বোঝায়, একক সময়, ধরো যদি এরকম হয় একক সময়, রাস্তা, বা এগুলো যদি ইউনিট দ্বারা পরিমাপ করা বোঝায়, দ্যাট মিন্স ইউনিট যদি থাকে, ইউনিটের ক্ষেত্রে তখন এদের পরে হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসে। ইউনিটের পরে কী ক্ষেত্রে কী বসে ভাইয়া, সিঙ্গুলার ভার্ব বসে। যেমন $100, এটা 100 হোক আর 300 হোক, যেটাই হোক, এখানে ডলার্স হোক আর যাই হোক, এখানে হবে কি ইজ, কারণ ডলারটা এখানে একটা হচ্ছে ইউনিট বোঝাচ্ছে। আবার 2 আওয়ার্স, এখানে আওয়ার্স থাক আর যেটাই থাক, এখানে যেহেতু 2 আওয়ার্স একটা একক সময়, একটা ইউনিট দ্বারা বোঝাচ্ছে, সেখানে এটা কী হবে, অ্যান্সার হবে ইজ নট আর। ওকে, এখানে লেখা আছে যে ইউনিট সিঙ্গুলার হয় যদি একক পরিমাণ বোঝায়, একটা অ্যামাউন্ট বোঝায়, সেটা টাইম, ডিস্টেন্স, মানি, এই ক্ষেত্রগুলোটাতে। যেমন হচ্ছে 20 মাইলস
ইজ, 20 মাইলস ইজ। তুমি এখন মনে করতে পারো যে 20 মাইল দিব আমি, না, সেই ক্ষেত্রে আবার হচ্ছে সাবজেক্ট এগ্রিমেন্ট যেটা সেটা আবার ফলো করবে না। সো 20 মাইলস ইজ। ওকে, আশা করি এই বিষয়টাও আমাদের হচ্ছে ক্লিয়ার। এবার আসি পরের যে রুলসটা, সেটা দ্য নাম্বার। যেমন দেখো যে দ্য নাম্বারের পরে হচ্ছে ভার্ব সিঙ্গুলার হয়, দ্য নাম্বারের পরে ভার্ব সিঙ্গুলার হয়, তারপরে নেইদার অফ দ্য, তারপরে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, দেন ভার্ব সিঙ্গুলার হয়। ফার্নিচার সবসময় হচ্ছে সিঙ্গুলার হয়। আচ্ছা, অল দ্য ফার্নিচার হ্যাভ নাকি হ্যাজ, ফার্নিচার সবসময় সিঙ্গুলার হয়, এটা একটু মনে রাখো, এটা একটু মার্ক দিই, স্টার মার্ক দিই। অল দ্য ফার্নিচার, তাহলে এখানে হবে হ্যাজ। আচ্ছা, আচ্ছা, এর আগে আমরা দেখলাম হচ্ছে ফ্র্যাকশন দেখছি, যে ফ্র্যাকশন দেখছি 3/5 অ্যান্ড হচ্ছে পার্সেন্টেজ দেখছি। বাট যদি এরকম হয় যে ওয়ান অফ দ্যার পরে যেটাই থাকুক, ম্যাঙ্গোস থাকুক আর হচ্ছে যাই থাকুক, এখানে ওয়ানের কারণে ফর দিস ওয়ান এখানে সবসময় ইজ হবে। এখানে ম্যাঙ্গোসের কারণে তুমি আর দিতে চাইতে পারো, বাট এটা কিন্তু আর হবে না, এটা ফ্র্যাকশন বা পার্সেন্টেজ না। এটা ক্লিয়ার করা দরকার ছিল আমাদের। ওকে, তারপরে একটু খেয়াল করো যে ইজ মেম্বার, ইজের কারণে এখানে হবে হ্যাজ। দিস পেয়ার অফ শক্স ইজ টু স্মল ফর মি। সো দিসের কারণে এখানে কি হবে, এখানে পেয়ার অফ শক্স থাকুক আর যাই থাকুক, এখানে দিস যেহেতু আছে তাহলে এখানে কি হবে, ইজ হবে। দ্য মেয়র উইথ হিজ কাউন্সিলর, সো আমরা পড়ছি অ্যালং উইথ ডট 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 ডট, তারপরে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, এরকম যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে প্রথম যে সাবজেক্ট সেটা অনুযায়ী আমাদের ভার্বটা নির্ধারিত হবে। ওকে, নাইদার করিম নর রহিম, এখানে রহিম অনুযায়ী ভার্বটা নির্ধারিত হবে। নাইদার নর আইদার অর থাকলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বটা নির্ধারিত হয়। ওকে, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা হচ্ছে তোমার অ্যাজেটিভের একটা ব্যবহার। এখানে এই সুইটটা হচ্ছে অ্যাজেটিভ হিসেবে এখানে জোর প্রকাশ করতেছে। তো সেই ক্ষেত্রটাতে এখানে আমাদের একটু মনে রাখতে হবে সুইট আর দ্য, এটা একটু মনে রাখা, আলাদাভাবে মনে রাখবা। সুইট আর দ্য ইউজেস অফ হচ্ছে অ্যাডভার্সিটি, এর মানে হচ্ছে দুঃখের প্রয়োজনীয়তা মধুর। তারপরে যদি আমরা একটু খেয়াল করি যে এবার দেখো যে ফ্র্যাকশন আছে হাফ অফ দ্য গ্লাস। ওকে, হাফ অফ দ্য গ্লাসেস, এখানে হাফ অফ দ্য মানে কি 1/2, ফ্র্যাকশন আছে। ফ্র্যাকশন থাকলে কি হয় ভাইয়া, ফ্র্যাকশন থাকলে আমাদের এক্সট্রা ওয়ার্ড যেটা আছে সেটা দিয়ে আমাদের অ্যান্সার করতে হয়। এখানে গ্লাসেস আছে, তার মানে অ্যান্সারটা কী হবে, আর হবে। এটাও শেষ। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে মেনি। এটা আমরা হরহামেশা পরীক্ষাতে পাই এবং ভুলও করি। কিভাবে, দুইটা বাক্য থাকে, যে ধরো মেনি এ ম্যান ইজ অথবা আর, তারপরে মেনি ম্যান, না ধরো মেনি মেন হয়, মেনি মেন। ওকে, আচ্ছা, উদাহরণের আগে এটা আমরা খেয়াল করি। দেখো মেনি একটা হচ্ছে প্লুরাল একটা সেন্স দিচ্ছে, তো এরপরে হচ্ছে তাহলে প্লুরাল সাবজেক্ট হবে, এই জন্য বয়েস। যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কী হবে, প্লুরাল ভার্ব হবে। সো মেনি যেটা প্লুরাল, এরপরে প্লুরাল সাবজেক্ট, তার কারণে হচ্ছে প্লুরাল ভার্ব। আবার দেখো মেনি এ, এটা একটা সিঙ্গুলার সেন্স দিচ্ছে, মেনি এ, তো এর কারণে সিঙ্গুলার সেন্স যেহেতু দিচ্ছে এই জন্য হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় ভার্বটাও কী হবে, সিঙ্গুলার হবে। বাট পরেরটা দেখো এ মেনি, এটা কিন্তু আর সিঙ্গুলার কোনো সেন্স দিচ্ছে না, এটা হচ্ছে একটা এ মেনি, একটা সংখ্যক, একটা পরিমাপ। সো এখানে প্লুরাল সেন্স দিচ্ছে। যদি এরকম প্লুরাল সেন্স দেয় তাহলে প্লুরাল সাবজেক্টটা নিতে হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এখানে ভার্বটা কী হবে, প্লুরাল হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার, যে কখন সিঙ্গুলার হবে কখন প্লুরাল হবে। সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। এখন মেনি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে প্লুরাল, এ মেনি দ্বারা বোঝাচ্ছে প্লুরাল, মেনি এ বোঝাচ্ছে শুধুমাত্র হচ্ছে সিঙ্গুলার। এটা নিয়ে আশা করি আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন দেখো মেনি এ ম্যান, মেনি এ একটা সিঙ্গুলার আইডিয়া দিচ্ছে, তারপর সিঙ্গুলার সাবজেক্ট আছে, তার মানে ইজ হবে এখানে। বাট মেনি মেন, মেনি প্লুরাল আইডিয়া দিচ্ছে, মেন প্লুরাল, তার মানে এখানে কি হবে, আর হবে। এটাও আশা করি ক্লিয়ার হয়ে গেল মেনি দিয়ে। দেখো ড্রয়িংস ইজ ডিফারেন্ট,
ভেরি ফিউ ড্রয়িংস, না ফিউ ড্রয়িংস নাকি এভরি ড্রয়িংস? এভরি পরে ড্রয়িং হয়। যদি আমরা এরকম করি যে ইচ অফ দ্য ড্রয়িং, এভরি হবে না, ওকে, ফিউ হবে না, ভেরি ফিউ হবে না। যদি এরকম দেখো ইচ অফ দ্য ড্রয়িংস, ড্রয়িংগুলোর প্রত্যেককে, এখানে ড্রয়িংস আছে, ড্রয়িংগুলোর মধ্যে একটি, তো এই জন্য এখানে হচ্ছে কি হবে, এটা অ্যান্সার হবে। তারপর দেখো দ্য কালার অফ হিজ আইস, এখানে ফ্যাক্ট ইজ দ্যাট হচ্ছে দ্য কালার অনুযায়ী তাহলে হচ্ছে কি হবে, ইজ হবে। যদি বলতাম কালার্স তাহলে কি হতো, আর হতো। এখানে আইসটা কিন্তু এখানে ফ্যাক্ট না। এবার দেখো পরবর্তীতে এ নাম্বার, আগের মতো করে মেনুর মতো করে এ নাম্বার অফ, একটা নির্দিষ্ট একটা সংখ্যক বা ধরো হচ্ছে অনেকগুলো সংখ্যক, এ নাম্বার অফ একটা বেশ কিছু সংখ্যকের মধ্যে আছে, কয়টা আছে আমি জানি না, ধরো অনির্দিষ্ট, এ নাম্বার অফ অনির্দিষ্ট, তার মানে অবশ্যই প্লুরাল। যদি এরকম প্লুরাল হয় তাহলে এর সাবজেক্টটা কি হবে, প্লুরালই হবে। যদি সাবজেক্টটা প্লুরাল হয় ভার্বটা কি হবে ভাইয়া, ভার্বটা কিন্তু তখন প্লুরাল হবে। বাট দেখো দা নাম্বার অফ, দা দিয়ে আমরা এটাকে ফিক্সড করে দিয়েছি, যদি দা নাম্বার দিয়ে ফিক্সড করে দিয়ে থাকি তাহলে এর সাবজেক্টটা কি হবে, এখানে একটু ব্যতিক্রম আছে। যদি দা নাম্বার অফ থাকে, নাম্বার অফের কারণে আমরা এখানে হচ্ছে ওকে প্লুরাল সাবজেক্টটা দিলাম, ঠিক আছে। বাট এখানে তাহলে দেখো এখানে আর এটা নাম্বার অফ খেয়াল করো না, আমাদের রুলসটা হবে ধরো এরকম যে নাম্বার অফ, ওকে, নাম্বার অফ। যদি এ থাকে অনির্দিষ্ট থাকে তার মানে তখন ভার্বটা হবে প্লুরাল, আর যদি দা থাকে ফিক্সড করে দেওয়া থাকে তাই সেক্ষেত্রে ভার্বটা হবে সিঙ্গুলার, এটা মনে রাখতে পারো। সো নাম্বার অফের আগে যদি এ থাকে অনির্দিষ্ট থাকে তখন ভার্বটা হবে প্লুরাল, আর যদি দা থাকে অর্থাৎ নির্দিষ্ট করা থাকে তাহলে ভার্বটা হবে কি এখানে সিঙ্গুলার। আশা করি বিষয়টা ক্লিয়ার। 10 years হ্যাভ নাকি হ্যাড পাস্ট সিন্স উই সেটেলড, এখানে দেখো যেহেতু সেটেলড অলরেডি বলা আছে ইন লন্ডন, সিন্স এখানে তাহলে কি হবে, হ্যাড হবে। আচ্ছা দেখো 1.5 লেমনস, সো এখানে একটা এটা হচ্ছে দের বোঝাচ্ছে, দের একটা একক বোঝাচ্ছে, একক বা ইউনিট বোঝাচ্ছে, দের একটা সংখ্যা বা পরিমাণ। সো এখানে তাহলে কি হবে, ওয়াজ হবে। একক থাকলে এগুলো কি হয়, সিঙ্গুলার হয়। এটা ক্লিয়ার, ওকে। আচ্ছা তো এই জিনিসগুলো কিন্তু আমি যখন ক্লাস করছিলাম 3 ঘন্টা 3.5 ঘন্টা ক্লাসগুলো করার পরে আমি সামারি আকারে নোটটা লিখে রাখছি, তো সেই নোট থেকে আমি এই জিনিসগুলো পড়াই দিচ্ছি যেন তোমাদের অ্যাডমিশন সময় এসে এই বিষয়গুলো নিয়ে আসলে এত বিস্তারিত ক্লাস না করেও জাস্ট এটুকু পড়ে যেন আমাদের পরীক্ষায় একটা ভালো একটা মার্ক ক্যারি করা যায়। তারপরে আসি হচ্ছে নো নিয়ে। দেখো নো এক্সাম্পল ইস, এক্সাম্পলের পরে হচ্ছে ইস, আর নোর পরে হচ্ছে যদি এক্সাম্পলস লাগে তাহলে আর হবে, অর্থাৎ সিঙ্গুলার জন্য সিঙ্গুলার ভার্ব, প্লুরাল জন্য প্লুরাল ভার্ব। হাফ অফ দ্য গ্লাসেস আর পড়ছি আমরা, হি ইজ নো মোর পড়ছি, নট, ঠিক আছে। হি গ্যাপ মি প্লেয়িং ফুটবল, এখানে কি ছিল, এটা লাগবে না, এটা লাগবে না এটার মধ্যে। এবার আসি হচ্ছে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, অ্যাজ ইফ অ্যাজ দো। সো এরকম যদি অ্যাজ ইফ অ্যাজ দো থাকে, এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে হয় পাস্ট ইনডিফিনিট, আর এর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকেই এখানে পরে হয় পাস্ট পার্টিসিপল। বাক্য দেখলে বোঝা যাবে, যেমন দেখো যে হি প্রিটেন্ডস, এটা হচ্ছে প্রেজেন্ট, তাহলে হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি নিউ, এটা হচ্ছে পাস্ট, রাইট। দেখো বাট হি প্রিটেন্ড, এটা অলরেডি পাস্ট আছে, তারপর তার মানে এখানে কি হবে, হ্যাড নোন, তাহলে কি হবে, এটা পাস্ট পার্টি। অর্থাৎ যদি প্রেজেন্ট থাকে তখন হবে পাস্ট, আর যদি অলরেডি পাস্ট থাকে সেই ক্ষেত্রে হবে পাস্ট পার্টিসিপল। সো ইটের ক্ষেত্রে, ইট ইজ লং টাইমের ক্ষেত্রেও তাই। দেখো ইট ইজ এ লং টাইম, এখানে প্রেজেন্ট, এখানে হবে শুধুমাত্র পাস্ট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট। বাট যদি এরকম হয় যে এখানে অলরেডি পাস্ট ইনডিফিনিট থাকে সেক্ষেত্রে এখানে হবে পাস্ট পার্টিসিপল। তাহলে ইট ওয়াজ থাকলে ইট, আই হ্যাড সিন হার, সো হ্যাড সিন। পরেরটা সহজ, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এক্ষেত্রে যদি দুইটা রুলস প্রযোজ্য। একটা হচ্ছে যে যদি আমরা টু ইউজ করি তারপরে ভার্ব ওয়ান, আর যদি সাবজেক্ট ইউজ করি তারপরে হচ্ছে ভার্ব টু। যেমন ইট ইজ হাই টাইম, আমরা টু ইউজ করছি, তার মানে এখানে ভার্বের হচ্ছে আমরা V1 বসাবো,
আর যদি এখানে সাবজেক্ট ইউজ করি তখন আমরা এখানে V2 বসাবো। তাহলে কখন V1, যখন টুর উপরে তো নর্মালি V1-ই বসে স্বাভাবিক, আর সাবজেক্টের পরে আমরা V2 বসাবো। এবার আসি আমরা হচ্ছে পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্ব নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করা যায়। পজিটিভ ভার্ব কি? যেখানে হচ্ছে নিজে কাজ করা না অন্য কেউ কাজ করা, সেটাকে বলা হয় পজিটিভ ভার্ব। এখন এখানে দুইটা বাক্য আমরা একটু খেয়াল করি। দুইটা বাক্য নিচে আশা করি দেখতে পাচ্ছ। এই দুইটা বাক্য নিয়ে আমাদের অনেক কনফিউশন হয়, অনেক ভুল হয়। আশা করি এই ক্লাসের পর আমাদের এই বিষয়গুলো আর হচ্ছে ভুল হবে না। দেখো, আই হ্যাড মাই টিভি রিপেয়ার্ড বা রিপেয়ার কী হবে? আর পরটা দেখো, আই হ্যাড দ্য ইলেকট্রিশিয়ান। তো টিভিটা এখানে কিন্তু হচ্ছে বস্তু, আর এখানে ইলেকট্রিশিয়ানটা কি? ব্যক্তি। রিপেয়ার, আচ্ছা বলো তো, রিপেয়ারের কাজটা কে করবে? টিভি নিজে নিজেই করবে নাকি কোনো ব্যক্তি করবে? ব্যক্তি করবে। যদি ব্যক্তি করে তাহলে এখানে ডুয়ারটাকে ব্যক্তিটাই হচ্ছে ডুয়ার, আর কার ওপর কাজ করবে? টিভির ওপর কাজ করবে। তাহলে এই টিভিটা এখানে কি হবে? রিসিভার। সো তাহলে ডুয়ারটা কি? যে নিজে কাজ করে। ইলেকট্রিশিয়ান কাজ করবে কার ওপর? টিভির ওপর। সো তার মানে দেখো যে যদি ডুয়ার থাকে বা রিসিভার থাকে তখন কি হবে আমরা শিখে নেব। যদি পজিটিভ ভার্বের ক্ষেত্রে ডুয়ার থাকলে সেই ক্ষেত্রে ভার্বের হচ্ছে বেস ফর্ম বসে বা V1 বসে। ডুয়ার থাকলে হচ্ছে রিপেয়ার। বাট যদি রিসিভার থাকে অর্থাৎ বস্তু থাকে সেই ক্ষেত্রে হবে রিপেয়ার্ড। আমরা নিচে গেলে আরেকটু বিস্তারিত বুঝতে পারবো। বাট ডুয়ার কোনটা রিসিভার কোনটা এটা বুঝতে পারছি, যে নিজে কাজ করে সেই হচ্ছে ডুয়ার, আর যার উপর কাজ করা হয় সে হলো রিসিভার। দেখো পজিটিভ ভার্বগুলো মেইনলি হচ্ছে 5টা। কি? লেট, মেক, হেল্প, গেট, হ্যাভ। সো এই লেট, মেক, হেল্পের জন্য প্রথমত একদম সহজ একটা রুলস প্রযোজ্য, সেটা হচ্ছে এরপরে ভার্বের বেস ফর্ম বসে। যে কোনো ক্ষেত্রে টু উজ্জ থাকতে পারে, নাও পারে, বাট এরপরে হচ্ছে ভার্বের সবসময় বেস ফর্ম বসে। যেমন লেট মি গো দেয়ার, আই মেক হিম বা আই মেড হিম গো দেয়ার। তুমি মনে করতে পারো যে ও আচ্ছা এখানে মেড দিলাম তাহলে এখানে মনে হয় গো হবে না। নো, লেট, মেক, হেল্প এই তিনটার পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। সো এখানে দিছি আমরা হচ্ছে গো দেয়ার বা ডু দ্যাট। বাট ব্যতিক্রম ঘটে হচ্ছে গেট এবং হ্যাভের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে ডুয়ার এবং রিসিভারের রুলসটা প্রযোজ্য হয়। ওকে, দেখি গেটের ক্ষেত্রে কি হয়। দেখো, হাসান গেটস হিম পেইন্ট দ্য ওয়াল। আচ্ছা দেখো, হিম, রাইট, এখানে হিম আর হচ্ছে ওয়াল। বলতো কাজটা কি করবে, হিম নাকি ওয়াল? বলবো অবশ্যই ভাইয়া এখানে কাজটা করবে হচ্ছে হিম। সো তার মানে কাজ যদি হিম করে তাহলে মানে এ কি? ডুয়ার। আর এখানে ওয়ালের উপর কাজ করবে তাহলে এটা কি? রিসিভার, রাইট। সো যদি হাসানটা হয় হচ্ছে ডুয়ার, কাজ যদি সে নিজে করে তো তার মানে এখানে কি হবে? ভার্বের বেস ফর্ম বসবে। আচ্ছা ওকে, ঠিক আছে। বাট যদি রিসিভার থাকে, ডুয়ার না থাকে, সেক্ষেত্রে ভার্বের যে ফর্মে বসে। তো গেট থাকা অবস্থায় আমাদের দুইটা জিনিস রুলস দরকার। যদি ডুয়ার থাকে তারপরে ভার্বের বেস ফর্ম বসে এবং তার আগে হচ্ছে টু থাকে গেটের অবস্থায়, 2 + ভার্ব 1। আর যদি রিসিভার থাকে সেই ক্ষেত্রে হচ্ছে V3। তো এই রুলস অনুযায়ী তাহলে দেখো যে হাসান আছে এবং এখানে গেটস হিম, সে নিজেকে হোক বা যাকে হোক, গেটস ফ্রেন্ডস হোয়াট এভার। সো ডুয়ার আছে তাহলে এখানে কি হবে? টু পেইন্ট দ্য ওয়াল। তাহলে হাসান গেটস হিম টু পেইন্ট দ্য ওয়াল। বাট হাসান গেটস দ্য ওয়াল তাহলে এখানে কি হবে? ভার্বের 3, দ্যাট মিনস পেইন্টেড। হ্যাভের ক্ষেত্রেও একইভাবে, বাট একটু ব্যতিক্রম। হ্যাভের ক্ষেত্রে কি হয়? এখানে আর টু বসে না, ডাইরেক্ট V1 বসে আর হচ্ছে V3 বসে। ওকে, অ্যান্সার দেখি তাহলে। আই হ্যাড মাই টিভি আছে রিসিভার রিপেয়ার্ড, অ্যান্ড আই হ্যাড দ্য ইলেকট্রিশিয়ান রিপেয়ার। তাহলে পজিটিভ ভার্ব নিয়ে আসলে বিস্তার আলোচনা করা যায়, বাট আমরা শর্টে এই জিনিসটা শিখে ফেললাম। এবার আসি হচ্ছে কন্ডিশন। আমরা কন্ডিশন বুঝি, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। যদি এরকম হয় যে প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে ইফের আগে, তারপরে হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। যেমন দেখো 3 বাক্য খেয়াল করো। ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কেম পাস্ট করলাম তার মানে তখন হবে আই উড গো। আর যদি এরকম বলি, যদি আগেই হচ্ছে আমরা পাস্ট পারফেক্ট করে ফেলি হ্যাড কাম, সেই ক্ষেত্রে এখানে কি হবে? উড হ্যাভ গান। আমি এই 3টা বাক্য মুখস্থ রাখতে পারো তাহলে আর আশা করি যে কোনো ক্ষেত্রে পারবা। এটা কি হলো? যদি হচ্ছে তোমার এখানে
ভার্ব টু থাকে, তারপরে কি হবে উড প্লাস V1। আর যদি এখানে পাস্ট পারফেক্ট থাকে, অর্থাৎ পাস্ট পারফেক্ট থাকে, তাহলে তখন কি হবে উড হবে, হ্যাভ বসবে, তারপরে হচ্ছে V3, হ্যাভের জন্য V3 বসবে। তার মানে কন্ডিশনটা এটা সহজ। এই 3 নাম্বার কন্ডিশনটাকে আবার হচ্ছে উল্টাভাবে এটা লেখা আছে। যদি আমরা ইফ এখানে বাদ দিতে চাই, সেই ক্ষেত্রে হ্যাডটাকে আমরা সামনে নিয়ে আসবো এবং বাকি যা আছে তাই। সো হ্যাড ইউ কাম, আই উড হ্যাভ গান, একদম সেম প্রসেস। তো আশা করি আমাদের হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আসলে আরও বেশ কিছু রুলস ছিল, বাট পরীক্ষায় যেগুলো আসে আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা এখন তোমাদের কাজটা হবে যে তোমরা কোনো একটা প্র্যাকটিস বুক, অবশ্যই মাস্টার থেকে করলে ভালো হয়, মাস্টার থেকে এই রাইট ফর্ম অফ ভার্বসের প্র্যাকটিসগুলো করে ফেলবো। আশা করি কোনোটাতে আটকাবার এবং যে কোনো ধরনের BCS মেডিকেল ভার্সিটি সবগুলোতেই পারবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ।